Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প জেফারসন লজ, লেখিকা ডাক্তার গৌরী দে। গল্প পাঠে পার্থ এবং সোমনাথ, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। শুনছেন জেফারসন লজ। প্রকাশিত হয় মালঞ্চ থেকে বইমেলা 2013। শুনছেন জেফারসন লজ। একগাদা উপন্যাস লেখার অর্ডার এসেছে অতনু রায়ের। বিভিন্ন পুজো সংখ্যার সম্পাদকরা রোজ তাড়া দিয়ে যাচ্ছেন, অথচ একটা প্লটও অতনুর পছন্দ হচ্ছে না। হবে কি করে? দুদণ্ড ভাববার অবসর পাচ্ছে সে। টেলিফোন, কলিং বেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আসা যাওয়া, এ তো লেগেই আছে অতনুর। একমাত্র সময় রাতটুকু, কিন্তু কিছুদিন তাতেও বাদ সাধছেন সরকার। রাত হলেই শুরু হচ্ছে লোডশেডিং। তখন অতনুর একমাত্র অবলম্বন বড় মোমবাতির আলো। কিন্তু সে আর কতক্ষণ? মোমবাতির কাঁপা আলোয় কতক্ষণ আর টানা যায়? এছাড়া অফিস, সে তো আছেই। অবশ্য আজ রবিবার। অতনু বেশ করে গুছিয়ে বসল। আজ তাকে লিখতেই হবে। কলমটা খুলে সে একটু চিন্তা করে নিল, তারপর ঝুঁকে পড়ল সাদা কাগজের ওপর। সঙ্গে সঙ্গে কলিং বেল। হাতের কলম গেল থমকে। হরি গেছে দরজা খুলতে। ওকে বলাই আছে, কেউ এলে বলবে বাবু বাড়ি নেই। কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ। বিরক্ত হলো অতনু। এখনো লেখা হবে না? কলমটাকে টেবিলের ওপর ফেলে দিয়ে অতনু এক রাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। ঘরে ঢুকল বিকাশ। অতনুকে বসে থাকতে দেখে বলল, কিরে, বেশি লেখালেখি করে টায়ার্ড মনে হচ্ছে। লেখালেখি? সাদা কাগজটার উপরে আঙুল দিয়ে দেখায় অতনু। একটা লাইনও দেখতে পাচ্ছিস? হবে না, হবে না, এখানে এত ঝামেলার মধ্যে লেখা হবে না। তারপর একটু থেমে বলল, পালাতে হবে। বিকাশ হেসে বলল, কোথায় যাবি ঠিক করেছিস? বিকাশ অতনুর বহুদিনের বন্ধু। মাঝে মাঝে আসে, দাবা তাস খেলে, গল্পগুজব করে, আবার চলে যায়। আজও সে এসেছিল দাবা খেলবে বলে। কিন্তু বন্ধুকে এরকম চঞ্চল দেখে ভাবতে থাকে, অতনুর জন্য যদি কিছু করা যায়। হঠাৎ তার মনে পড়ল চন্দননগরে তার কাকার সদ্য কেনা বাড়ির কথা। কিন্তু তার আগে তাকে জানতে হবে অতনু কি ঠিক করেছে। তাই আবার বলল, কিরে, কোথায় যাবি ভাবছিস? চুলোয় চুলোয়। অতনু রাগ করে বলে, তিন কুলে কেউ থাকলে তো যাব। বাবা মা তখন ছোটবেলায় চলে গেছে, কাকার কাছে মানুষ। তা গত বছর তো কাকা কাকিমা দুজনেই টিকিট কাটলো। আর যাবো কার কাছে? থাকার মধ্যে তো আছে এই হরি, তা কোনদিন দেখবো সেও। বিকাশ বলল, বাজে বকিস নি তো। শোন, আচ্ছা তুই ভূতে বিশ্বাস করিস?
ভূত? হলো, ভালো বলেছিস। হ্যাঁ, আরে আমার ভগবানেই বিশ্বাস নেই তো ভূতে। তাহলে শোন, বছর দুয়েক আগে চন্দননগরে গঙ্গার ধারে কাকা একটা খুব সস্তায় বাড়ি কিনেছিল। সেই বাড়ির পাশেই একেবারে লাগোয়া একটা পোড়ো বাড়ি আছে। লোকে বলে ওটা নাকি ভূতের বাড়ি। কাকা ওসব মানে না, কিন্তু আশ্চর্য কি কি হলো জানিস? কাকা দু একদিন থাকার পর ওই বাড়িটার তালা দিয়ে কলকাতায় চলে এলো। এরপর উঠে পড়ে লাগলো বাড়িটা বিক্রির জন্যে, কিন্তু কেউ কেনে না, আবার ভাড়াও দিতে চায় না। আমি নেব 1 মাসের জন্যে। লাফিয়ে ওঠে অতনু। গঙ্গার ধারে নির্জন পরিবেশে বাড়ি, আহা! আমার তো এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে রে। তুই তুই কাকাকে বল 1 মাসের জন্য আমি আমি ওই বাড়িটা ভাড়া নেব। ভাড়া? আগে তুই গিয়ে দেখ থাকতে পারিস কি না। তাছাড়া আমার বন্ধুর কাছে কাকা একটা টাকাও নেবে না, বলল বিকাশ। অতনু এদিক ওদিক দেখে নিয়ে বলল, কিন্তু একটা কথা, হরি যাবে কিন্তু আমার সঙ্গে। ও যেন ঘুণাক্ষরেও না জানতে পারে এসব কথা। বিকাশ হাসল। বুঝেছি বুঝেছি বুঝেছি। দিন দুয়েকের মধ্যেই চন্দননগরের বাড়িতে গিয়ে হাজির হলো অতনু। নতুন জায়গা, হরিরও আনন্দ কম নয়। ছোট্ট দোতলা বাড়ি, ছাদে ছোট দুটো ঘর, আর একতলায় একটা বড় ঘর, বাথরুম আর রান্নাঘর। ছাদ থেকে গঙ্গার দৃশ্য ভারী সুন্দর। ছাদে উঠে হরি হরি বলে ডাকতে লাগলো অতনু। হরি নিচে রান্নাঘরে সব ব্যবস্থা করছিল। অতনুর ডাকে উঠে এলো, বলল, বল গো দাদা বাবু, কি হয়েছে? কি হয়েছে, ডাকছো কেন? অতনু বলল, এখানে দুটো ছোট ঘর রয়েছে, একটাই তুই থাকবি, অন্যটায় আমি। রাজি? হরি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম গো। নিচের ঘরটা অন্ধকার অন্ধকার, ওপরটাই ভালো। কেমন খোলামেলা লাগতেছে দাদা বাবু। অতনু বলল, এই ছাদে বসে আমার লেখা চলবে, বাইরের দৃশ্য দেখব আর লিখব। হরি বলল, আর রাতে রোদ্দুরে? অতনু হেসে বলল, তখন ঘর, সেখানেও তো দেখছি টেবিল চেয়ার সব রাখা। সবই আছে, কিন্তু 7 পুরুষের ধুলো, পরিষ্কার করতে করতে ঘাম ঝরি যাচ্ছে একেবারে। গজগজ করতে করতে চলে যায় হরি। অতনু ছাদের পূব প্রান্তে এসে দাঁড়ালো। ঠিক তার সামনে একটা পোড়ো বাড়ি। সবাই বলে এখানে ভূত আছে। সে নাকি এই বাড়ির লোকদেরও বিরক্ত করে। দেখা যাক। আসবার সময় বাড়িটা অতনু দেখেছে। বাইরের গেটে পাথরে খোদাই করা রয়েছে জেফারসন লজ। ও যখন লেখাটা পড়ছিল, তখন যারা ওখান দিয়ে যাচ্ছিল ভয়ে ভয়ে তাকাচ্ছিল বাড়িটার দিকে। খুব হাসি পাচ্ছিল অতনুর। ভূত সে বিশ্বাস করে না। হয়তো কোনো মতলববাজ লোক প্ল্যান করে করছে যাতে পাশাপাশি দুটো বাড়ি সে দখল করতে পারে। ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জেফারসন লজের ভেতরটা। দোতলা বাড়ির চারপাশে এখন শুধু আগাছা আর ঝোপ। দু একটা বড় গাছও রয়েছে। গাছের থেকে একটা দোলনা ঝোলানো। দোলনার কাঠটা জীর্ণ। বড় একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা।
বাড়ির পেছনের দিকে পাঁচিলের ধারে খানিকটা ইটের স্তূপ পরপর সাজানো। অতনুর মনে হয় হয়তো ওটা জেফারসনের কবর। বাড়িটার দিকে তাকায় অতনু। বাংলো প্যাটার্নের বাড়ি। এখানকার লোকেরা বলে ভূত বাংলো। ছাদের পাঁচিল থেকে সরে এলো অতনু। সন্ধে হয়ে আসছে। হরি নিচে চায়ের ব্যবস্থা করছে। অতনু বলেছে আজ আর রান্নার হাঙ্গামা না করতে, ওরা রাতটা বাইরেই খেয়ে নেবে। তারপর কাল সকালে বাজার হাট যা করার করা যাবে। ঘরে ঢুকলো অতনু। না, হরিটা কাজের বটে, এর মধ্যে কেমন সুন্দর করে ঘরটা সাজিয়েছে। টেবিলের ওপর লেখার কাগজ কলম সাজিয়ে চেয়ারটা টেনে বসলো অতনু। নিস্তব্ধ পরিবেশ, কেউ এখানে বিরক্ত করবে না। প্রশান্ত মন নিয়ে গল্পের প্লট চিন্তা করতে লাগলো অতনু। হরি চা বিস্কুট এনে টেবিলে রেখে গেল। অতনু ভাবতে ভাবতে চায়ে চুমুক দিল। খানিকটা দূরে একটা হোটেল আছে, বিকাশ বলে দিয়েছিল। রাত্রির 8টা নাগাদ হরি আর অতনু বেরিয়ে পড়ল বাড়িতে চাবি দিয়ে। বেশি খুঁজতে হলো না অবশ্য। মোড়ের মাথায় যেতেই সাইনবোর্ডটা চোখে পড়ল, ভোজনালয়। সাধারণ হোটেল, তবে সব রকম পাওয়া যায়। ভেতরে টেবিল চেয়ার দিয়ে সাজানো, বাইরের বোর্ডে মেনু লেখা। অতনু মেনু দেখে অর্ডার দিল। নতুন লোক দেখে এগিয়ে এলেন ম্যানেজার। অতনুর পাশে বসে বললেন, আপনি কি নতুন এসেছেন? অতনু মাথা নাড়ে। ভদ্রলোক মাঝ বয়সী, মাথার চুলে পাক ধরেছে। সন্ধানী চোখে অতনুকে দেখে নিয়ে বললেন, এখানে কোথায় উঠেছেন নাকি চাকরি? অতনু হেসে ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল, 1 মাসের জন্য একটু হাওয়া বদল করতে এসেছি। ভদ্রলোক খুশি হয়ে বললেন, বেশ বেশ বেশ। কোথায় উঠেছেন? কোনো আত্মীয় বাড়ি নাকি? অতনু মুখ টিপে হাসল মনে মনে। তারপর মজা দেখার জন্য বলল, আমি জেফারসন লজের পাশের বাড়িটায় উঠেছি। ভদ্রলোক চুপ হয়ে গেলেন। মুখের মধ্যে একটা অস্বস্তি পরিষ্কার ফুটে উঠল। একটু চুপ করে থেকে বললেন, কত দিন আছেন? এই তো সবে আজ এসেছি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বললেন, একটু সাবধানে থাকবেন। ভদ্রলোক কথাটা বলে চলে যাচ্ছিলেন। অতনু হাত ধরে টেনে বললেন, আরে এই যে কি দাদা, আরে চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, বললেন না যে কেন সাবধানে থাকবো, সেটা বলবেন তো নাকি? ভদ্রলোক আবার মুখটা অতনুর কানের কাছে এনে বললেন, যে নামটা আপনি উচ্চারণ করলেন, ও নামটা আমরা সন্ধ্যের পর উচ্চারণ করি না। অতনু অবাক হবার ভান করে বলে, কেন বলুন তো? ভদ্রলোক প্রায় ফিসফিস করে বললেন, 150 বছর ধরে রাত 2টোর পর ও আসে রক্তের সন্ধানে। কত কত বছর ধরে? অতনু কথাটা বিশ্বাস করতে পারে না। 150 বললেন ভদ্রলোক। 150 বছর ধরে রক্তের সন্ধানে ঘুরে বেড়ায়। অতনুর মুখে অবিশ্বাসের হাসি। বলল, আমাকে বিশ্বাস করতে বলেন?
150 বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে? ওকে কি আপনি মানুষ ভাবছেন? ভদ্রলোক প্রশ্ন করেন। অতনু অবাক হবার ভান করে বলে, তবে তবে ও কি? ভদ্রলোক এবার উঠে পড়েন, বলেন, আর নয়, আর নয়, অনেক অনেক হয়েছে। তবে একটা অনুরোধ কিন্তু রইল আপনার কাছে। রাতে জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখবেন। কেউ বললে বা কিছু দেখলেও খুলবেন না। কেমন একটা জেদ চেপে গেল অতনুর। 21 শতাব্দীর মানুষ হয়ে সে ভ্যাম্পায়ারে বিশ্বাস করবে? অনেক গল্পের বইতে ও পড়েছে ভ্যাম্পায়ারের কথা। রক্তচোষা এক অতৃপ্ত আত্মা। কিন্তু সেসব তো গল্প কথা। বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকতে পারে ভাবা যায় না। তবু শোবার সময় জানলাটা বন্ধ করেই শুল। হরি বলল, দাদা বাবু, এই আমি বরং তোমার ওই ঘরের মেঝেতে বিছানা করি শুয়ে পড়ি। হ্যাঁ, নতুন জায়গা, কখন কি দরকার লাগে। হরি ভদ্রলোকের কথাগুলো শোনেনি। মনিবের সঙ্গে কথা হচ্ছে, সে কেন কান দেবে? তাই সে ব্যাপারটা জানল না। অতনুও হরির কান এড়িয়েই কথা বলছিল। হরি জানলে এক মুহূর্ত এখানে থাকতে দিত না। অথচ অতনুকে জানতেই হবে ব্যাপারটা কি। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে গরমে ঘুম ভেঙে গেল। টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিল অতনু। রাত 2টো বেজে গেছে। কোথায় কি? মধ্যখান থেকে জানালা বন্ধ করে রীতিমতো কষ্ট হচ্ছে ওর। অতনু উঠে জানলাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়ল। জানলা দিয়ে একটা মিষ্টি সুন্দর হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে। অতনু আবার ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে ও জানে না। হঠাৎ বুকের উপর একটা চাপ লাগায়। ধরপড় করে উঠে বসলো অতনু। ঠিক ঠিক সেই মুহূর্তে সে দেখল একটা বিরাট সাইজের বাদুড়, মুখটা অনেকটা মানুষের মতো, জানলা দিয়ে উড়ে গেল। অতনু হাতের কাছে টর্চটা জ্বালতে উঠে বসলো হরি। বলল, কি বাবু, কি হয়েছে? কি হয়েছে আপনার? অতনুর বুকটা তখন ধড়ফড় করছিল। বলল, না না, মনে হলো ইঁদুর, বুঝলি? হরি একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল, ও তা হতেই পারে। পুরনো বাড়ি, আপনি দেখি শুয়ে পড়েন তো। বড্ড কি যে করেন আপনি। সঙ্গে সঙ্গে হরির নাক ডাকতে লাগলো। কিন্তু অতনুর চোখে আর ঘুম আসে না। টর্চের আলোয় ঘড়িটা দেখলো অতনু, রাত 2:40। একটা কথা কিন্তু ঠিক, অতনু যেরকম গল্পে পড়েছে ঠিক সেই রকম দেখতে। না বাদুড়, না মানুষ। ওরা নাকি অনেক রকম রূপ ধরতে পারে। আরও একটা ব্যাপার ভাবিয়ে তুলল অতনুকে। ওটা কিন্তু জেফারসন লজের দিকেই উড়ে গেল। অতনুর বিশ্বাস নাড়া খেয়ে গেল। ও ঠিক করল, এই জন্তুটা মানুষই হোক আর জন্তুই হোক বা ভূতই হোক, এর শেষ দেখবে ও।
কিন্তু জেফারসন সম্পর্কে তাকে সব কিছু জানতে হবে। কে জানাবে তাকে? হ্যাঁ, সাহেব জেফারসন সম্বন্ধে নিশ্চয়ই চার্চের ফাদার কিছু জানবেন। অতনু ঠিক করলো কালই সে যাবে চার্চে ফাদারের সঙ্গে কথা বলতে। পরদিন সকালে গঙ্গার ধারে পায়চারি করতে করতে হঠাৎ একটা দারুণ প্লট এসে গেল অতনুর মনে। তখনই বাড়ি ফিরে সে কাগজ কলম টেনে নিল। এরপর অতনুর আর মনে রইল না চার্চে যাবার কথা। মনে পড়ল সেই সন্ধেবেলা। ঠিক করল পরের দিন সকালে সে ফাদারের সঙ্গে দেখা করবে। হঠাৎ কি যে হলো, অতনু ছাদে এসে জেফারসনের বাড়ির দিকে তাকিয়ে রইল। মনে হলো শুকনো গাছপালার মধ্যে কেউ যেন লুকিয়ে আছে। অতনু নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, চার্চে যাবার আগে আমাকে দেখতে হবে ব্যাপারটা কি। কি মনে করে অতনু তার কালো রঙের শার্টটা পরে নিল, পাজামার রং সাদা বলে একটা কালো রঙের প্যান্টও পরে নিল। হাতে টর্চটা নিয়ে হরির অজান্তে সে নিঃশব্দে নেমে গেল। কালো বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে জেফারসন লজ। বাইরে লোহার গেটটা ঠেলতেই খুলে গেল। অতনু ভেতরে ঢুকল। অতনু একা। যদি কোনো বাজে লোকের দলও থাকে কি করবে সে? কিন্তু এটুকু বিচার করার মতো শক্তি ছিল না অতনুর। কি এক আকর্ষণে সে এগিয়ে চলল। চারদিক নিস্তব্ধ, শুধু শুকনো পাতার ওপর অতনুর পায়ের খস খস শব্দ। এককালে আম গাছ ছিল বোধহয়। বিশাল বড় শুকনো গাছটার দিকে তাকাতেই থমকে গেল অতনু। দুটো জ্বলন্ত গোলা গাছের ফাঁকে অন্ধকারে জন্তুদের চোখ যেমন জ্বলে। অতনু টর্চের আলো ফেলল, আর ফেলতেই সে যা দেখলো তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। গাছের ডালে বসে আছে মানুষের আকৃতি এক বিশাল বাদুড়। টর্চ ফেলতেই সে মুখ তুলল, তখন পরিষ্কার দেখলো অতনু কালো টুপি, কালো কোট প্যান্ট পরা একটা 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 মানুষ। মুখটা হিম সাদা, মাংস নেই, শুধু যেন চামড়া দিয়ে ঢাকা। অতনুর দিকে তাকে দাঁত মুখ খিচিয়ে উঠল। বিভৎস একটা শব্দ। অতনু টর্চটা নিভিয়ে দৌড় দিল গেটের দিকে। কিন্তু ওই এক মুহূর্তেই সে দেখেছে ওই কঙ্কাল সার বস্তুটির দাঁতগুলোর মধ্যে দুদিকে দুটো ধারালো ছুঁচুলো দাঁত বেরিয়ে আছে। ছুটতে ছুটতে বাড়িতে এসে সে নিচে ধপ করে বসে পড়ল। সে নিজের চোখে যা দেখেছে তা আর কাউকে বললে লোকে তাকেই পাগল বলবে। অতনু খুব চিন্তায় পড়ল। সেই কঙ্কালসার মুখের মধ্যে সে যা দেখেছে তাতে মনে হয় আজ রাতেও অতনুকে সে ছাড়বে না। অতনু ঘড়ি দেখল, সন্ধে 6:30। মুহূর্তের মধ্যে মনস্থির করে নিল আজ রাতেই সে দেখা করবে ফাদারের সঙ্গে। সেদিন চার্চে কোনো বিশেষ প্রেয়ার ছিল বোধ হয়। অতনু যখন পৌঁছল দেখল বেশ কিছু লোক আসছে যাচ্ছে। ফাদার ছিলেন ডায়াসের সামনে, হাতে ছিল হোলি বাইবেল, সাদা ড্রেস, গলায় লম্বা চেনে ক্রস ঝুলছে। অতনু একটু অপেক্ষা করলো বেঞ্চে বসে। তারপর একটু ফাঁকা হতে ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো। নতুন মানুষ দেখে ফাদার একটু অবাক হয়ে বললেন, বলুন, আমি আপনার কি উপকারে লাগতে পারি? নিশ্চিন্ত হলো অতনু। ফাদার বাংলা জানেন, হয়তোবা বাঙালি।
কিন্তু বৃদ্ধ, সুতরাং জেফারসনের কথা তাঁর জানা থাকতে পারে। অতনু বলল, ফাদার ফাদার আমি আমি আপনার কাছে একটা সাহায্যর জন্য এসেছি। ফাদার অতনুকে একটু বসতে বললেন, তারপর একটু ফাঁকা হতে ভেতরের ঘরে নিয়ে এলেন। জেফারসন সম্পর্কে সব জানতে পারল অতনু। ফাদার বললেন, ইংল্যান্ড থেকে আসার পর চন্দননগরে একটা বাড়িতে ভাড়া ছিল জেফারসন। একদিন গঙ্গার ধারে বেড়াচ্ছিল, এমন সময় দেখল এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। জেফারসন তাকে নিয়ে হাসপাতালে যায়, তার দেখাশোনা করে। বৃদ্ধের কেউ ছিল না। এর কিছুদিন পরে তিনি মারা যান। মারা যাবার সময় তিনি কাগজে কলমে তার সব টাকা পয়সা বিষয় সম্পত্তি দিয়ে যান জেফারসনকে। এই জেফারসন লসটা ছিল সেই বৃদ্ধের। এরপরই জেফারসনের বউ ইংল্যান্ড থেকে এসে ওঠে এই বাড়িটায়। কিন্তু বউটা ছিল যেমন ঝগড়াটে তেমনি কুচুটে। একদিন জেফারসনের খাবারে বিষ মিশিয়ে সে জেফারসনকে হত্যা করে। তারপর সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। জেফারসনের মৃতদেহ পড়ে থাকে বাড়ির একটা ঘরে। পচে গলে যখন দুর্গন্ধ বেরোচ্ছে, তখন তখন পাড়ার লোক ব্যাপারটা জানতে পারে। ফাদারের বিশ্বাস, কবরের মধ্যে যেতে পারেনি বলেই জেফারসন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অতনুকে সে মারবে, কারণ তার রক্ত চাই। ফাদার অতনুকে খানিকটা মন্ত্রপুত জল দিয়ে বললেন, যদি সাহস করে ওর গায়ে এই জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে ও মুক্ত হবে। কিন্তু না পারলে ও আপনাকে মেরে ফেলবে। একটা ছোট্ট কাঠের ক্রসও দিলেন। বললেন, এটা গলায় পড়ে থাকবে। অতনু মনে মনে ঠিক করল, মরতে তো একদিন হবেই। যদি জেফারসনকে মুক্তি দিতে গিয়ে সে মরেও যায়, তাতে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু জেফারসনের কবল থেকে অনেকে রক্ষা পাবে। ঠিক রাত 2টো, ঘরের আলো নিভিয়ে জানালা খুলে শুয়েছে অতনু। হরিকে আজ সে তার ঘরে শুতে দেয়নি, বলেছে অনেক রাত অবধি তাকে লিখতে হবে, ঘরে কেউ থাকলে তার অসুবিধা হবে। হরি অনিচ্ছা সত্ত্বেও পাশের ঘরে শুয়েছে। একটু আগে অতনু হরির ঘরের সব জানালা বন্ধ করে দিয়ে এসেছে। খুট করে একটা শব্দ হলো। পূর্ণিমার রাত, চাঁদের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। চাঁদের আলোয় হঠাৎ লক্ষ্য করলো অতনু একটা কালো ছায়া। সেটা ক্রমশ ক্রমশ বড় হতে লাগলো। অতনুর জানলায় কোনো গরাদ ছিল না। ছায়ামূর্তি এসে জানলা দিয়ে ভেতরে ঢুকলো। অতনু এক হাতে ক্রসটা চেপে রেখেছে, অন্য হাতে সেই মন্ত্রপুত জলের পাত্র। ছায়াটা এগিয়ে আসছে ধীর পায়ে অতনুর মুখের কাছে।
আরো কাছে, আরো কাছে। ছায়ামূর্তির মুখটা প্রায় অতনুর গলার কাছে এসেছে। এইবার ধারালো দাঁত দুটো সে বসিয়ে দেবে অতনুর গলায়। অতনু ভয় পায়নি, কিন্তু হাত পাগুলো যেন অসাড় লাগছে অতনুর। অতনু অনুভব করছে ছায়ামূর্তির মুখটা তার গলা স্পর্শ করছে। মনে জোর এনে অতনু ক্রসটা ঢুকিয়ে দিল মূর্তিটার বুকে। খুঁটে শব্দ করে ছিটকে পড়লো মাটিতে। অতনু তখন মরিয়া সে খাট থেকে নেমে ছুটে গেল জেফারসন জানলায় পালাবার চেষ্টা করছিল। অতনু সেই মন্ত্রপুট জলটা ঢেলে দিল তার গায়ে। জন্তুর মতন শব্দ করে জেফারসন স্থির হয়ে গেল। ঘরের আলোটা জেলে দিল অতনু। এ কি দেখছে সে? জেফারসনের বিভৎস দেহটা প্রথমে কঙ্কাল হয়ে গেল, তারপর ধীরে ধীরে গুঁড়িয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ধুলো হয়ে গেল জেফারসন। নানা রকম শব্দে ঘুম ভেঙে গেল হরির। ছুটে এলো। কি হয়েছে দাদাবাবু? কি হয়েছে দাদাবাবু? কি হয়েছে? তখনও হাঁপাচ্ছে অতনু। এক হাতে ক্রস চেপে ধরে সে কাঁপছে ঠক ঠক করে উত্তেজনায়। হরি আসতে সে শুধু আঙুল দিয়ে দেখালো জায়গাটা যেখানে জেফারসনের দেহটা ধুলো হয়ে গেছিল। কিন্তু অবাক ব্যাপার, কোথাও কোনো চিহ্ন দেখতে পেল না হরি বা অতনু। হরির বিস্মিত মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা আঁচ করে নিল অতনু। বললেও কেউ বিশ্বাস করবে না তার কথা। তার চেয়ে কাউকে কিছু না বলাই ভালো। হরি আবার জিজ্ঞেস করল, কি হয়েছে বাবু? মুখে জোর করে হাসি এনে অতনু বলল, ইয়ার হবে হরি, এমন খারাপ একটা স্বপ্ন দেখলাম না। তুই যা, শুয়ে পড়। শুনছিলেন জেফারসন লজ, লেখিকা ডাক্তার গৌরী দে, গল্প পাঠে পার্থ এবং সোমনাথ, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। শুনছিলেন জেফারসন লজ।